আপনি কি কখনো রাতে কারো কান্নার শব্দ শুনেছেন, কিন্তু বাইরে গিয়ে দেখলেন সেখানে কেউ নেই? চাঁদের আলোয় ভেলায় বসেছিল একটা অবয়ব, বৈঠা দিয়ে আঘাত করেও যাকে ছোঁয়া যাচ্ছিল না। আমি শুধু রাস্তা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু যাকে জিজ্ঞেস করেছিলাম সে কোনো মানুষ ছিল না। আজকের এপিসোড তিনটা ঘটনা নিয়ে, কিন্তু একটা জিনিস কমন। প্রতিবারই কেউ না কেউ বলছে, আজকে তুই বেঁচে গেলি। আজকের ঘটনা আমাদের পাঠিয়েছেন একজন মালদ্বীপ প্রবাসী। আমি উনার ভাষায় সম্পূর্ণ ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। আজকে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি শুনেছি আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে। তিনি সম্পর্কে আমার মামাতো ভাই হয়, তার নাম ইয়াসিন। আজকে তিনটি ঘটনা শেয়ার করব। মূলত ঘটনাগুলো ছোট হওয়ার কারণে একসাথে লিখলাম, প্রচারযোগ্য হলে প্রচার করবেন। ইয়াসিন ভাই আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই লেখার চেষ্টা করছি। বলছেন ইয়াসিন ভাই। ঘটনা এক। এই ঘটনাটি আমার বাবার সাথে ঘটেছে। আমাদের গ্রামের বাড়ি নদীর কাছে হওয়ার কারণে আমাদের গ্রামে প্রতি বছরই বর্ষা মৌসুমে বন্যা হয়। ঘটনাটি ঘটে 2007 কিংবা 8 সালে। সেই সময় বর্ষাকালে আমাদের গ্রামে বড় ধরনের বন্যা হয়। আমাদের এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। তখন আমরা সবাই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেই। একে তো বন্যা, আর তখন খাবার দাবারের ছিল বেশ অভাব। তাই তেমনি একদিন বাবা পাশের গ্রামের হাটে যায় হাট করার জন্য। ওই দিন বাবার কিছু কাজ থাকার কারণে তিনি সন্ধ্যার দিকে হাটে রওনা দেয়। বন্যার পানিতে চারদিকে থই থই, নৌকা পথে যেতে হবে, তাই তিনি নৌকা পথে যায়। তিনি হাট শেষ করতে করতে রাত 9টা বেজে যায়। বাবা চিন্তা করলেন এত রাতে ঘাটে নৌকা পাওয়া যাবে না, তাই বাড়ি ফিরতে হলে তাকে শর্টকাট রাস্তা দিয়ে যেতে হবে। তিনি যে বাজারে গিয়েছিলেন সেই বাজারের পাশে একটা গ্রাম আছে। সেই গ্রামের রাস্তা দিয়ে গেলে খুব সহজেই বাড়ি যেতে পারবে। যেই ভাবা সেই কাজ। সেই রাস্তায় কোনো যানবাহন চলাচল করতো না, তাই পায়ে হেঁটেই আসছিলেন। বাবার কাছে লাইট বা আলোর কোনো ব্যবস্থা ছিল না। জ্যোৎস্না রাত ছিল, তাই কোনো অসুবিধা হচ্ছিল না। রাস্তার দুই পাশে অথই পানি, শুধু রাস্তা শুকনো ছিল। তিনি হাঁটতে হাঁটতে প্রায় আমাদের গ্রামের কাছে চলে আসেন। শুধু সামনে একটা খাল ছিল, এটি পার হলেই আমাদের গ্রাম। আশেপাশে কেউ নেই। গ্রামের মানুষ তখন খাল পারাপার হওয়ার জন্য ভেলা ব্যবহার করে। যারা ভেলা চিনেন না তাদের জন্য একটু বলি, ভেলা হলো মূলত কলা গাছ কেটে বানানো হয়। বাবা খালের তীরে দেখেন একটি ভেলা বাঁধা আছে, তাই সেটা নিয়ে খাল পার হওয়ার জন্য রওনা দিলেন। জ্যোৎস্না রাতে আশপাশটা খুব সুন্দর লাগছিল। তিনি বেলার বইটা টানছেন আর চারপাশের সৌন্দর্য উপভোগ করছেন। হঠাৎ সামনে দেখে ভেলায় একটি অবয়ব বসে আছে। বাবা হঠাৎ অবয়বটি দেখে অনেক ঘাবড়ে যান। বুঝতে পারলেন তিনি দুষ্টজিনের পাল্লায় পড়েছেন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, তাই তিনি ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে দোয়া পড়তে শুরু করলেন এবং জোরে জোরে পড়তে থাকেন। বাবা অবয়বটিকে উদ্দেশ্য করে বললেন, তুই এখান থেকে চলে যা, আর সেই সাথে হাতের বৈঠা দিয়ে আঘাত করতে থাকেন। কিন্তু মনে হলো তিনি শূন্যে আঘাত করছেন। ওই জিনিসটার কিছুই হলো না। এরপর দেখেন সেই জিনিসটি উঠে দাঁড়িয়ে কেমন অদ্ভুতভাবে নড়তে শুরু করলো, কিন্তু ভেলা একটুও নড়ছিল না। মনে হলো ওই জিনিসটার কোনো ওজন নেই। বাবা এবার প্রচণ্ড ভয় পেয়ে যায়। তিনি জোরে চিৎকার করতে চাইলেন, কিন্তু কোনো আওয়াজ বের হলো না। তারপর ওই জিনিসটি বাবার উপর ঝাঁপিয়ে পড়ে, বাবার সাথে ধস্তাধস্তি শুরু করে। বাবা প্রাণপণে চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছিল যেন তিনি নিজের সাথেই নিজে লড়ছেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ভেলা খালের পাড়ে চলে আসে। খালের পাশেই ছিল মাস্টার মিয়ার বাড়ি। তিনি ধস্তাধস্তির শব্দ শুনে লাইট হাতে ঘর থেকে বেরিয়ে আসেন এবং খালের পাড়ে লাইট মারেন। লাইটের আলো দেখে ওই অবয়বটি পানিতে ঝাঁপ দেয়। যাওয়ার আগে বাবাকে বলে যায়, কপাল ভালো, বেঁচে গেলি, আজ তুই বেঁচে গেলি। তারপর মাস্টার মিয়াও আরো কয়েকজন মিলে বাবাকে ধরাধরি করে বাসায় দিয়ে যায়। তারপর তিনি কিছুটা সুস্থ হলে সবাইকে সব ঘটনা খুলে বলে। ভোর হলে আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। তিনি তেল ফোড়া, পানি ফোড়া ও একটি
তাবিজ দিয়ে যায়। তারপর আল্লাহর অসীম রহমতে বাবা ধীরে ধীরে সুস্থ হন। ঘটনা 2, এই ঘটনাটি আমার সাথে ঘটে। আমি তখন গাজীপুরে চাকরি করতাম, সেই কারণে আমি একটা বাসা ভাড়া নিয়েছিলাম। আমার সাথে আরো একজনও ছিল। কবরস্থানের পাশেই ছিল আমাদের বাসা ও আশেপাশে অনেক ঝোপঝাড় ছিল। একদিন কাজ শেষে খাওয়া দাওয়া করে যথারীতি শুয়ে পড়লাম। বাহিরে তখন হালকা বৃষ্টি হচ্ছিল। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। রাত তখন 3:30 মতো বাজে, আর তখনও হালকা বৃষ্টি হচ্ছিল। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কেউ যেন নুপুর পায়ে দিয়ে হাঁটছে আর ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। মনে হলো আমার জানলার পাশে বসে সে কাঁদছে, খুব করুণ সুরে কাঁদছে। আমি ভেবে অবাক হলাম, এত রাতে কে এভাবে কাঁদবে? আবার নুপুরের শব্দ পেলাম। এদিকে বৃষ্টি হচ্ছে আর কে যেন নুপুর পায়ে হাঁটছে ও কাঁদছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। দোয়া পড়ে কাঁথা গায়ে দিয়ে শুয়ে রইলাম। সকালে আমার রুমমেট আমাকে জিজ্ঞেস করলো, রাতে কিছু শুনেছিলি? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ শুনেছি। সে জানালো যে সেও একই জিনিস শুনেছে। তখন আমরা বুঝতে পারলাম যে এটি কোনো প্যারানরমাল ঘটনা ছিল। এরপর আমরা সেই বাসাটি ছেড়ে দিলাম। ঘটনা 3, এই ঘটনাটিও ঘটে আমার নিজের সাথে। সময়টা 2015 ঈদুল ফিতরের ছুটিতে আমি আমার ফুফির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমি বিকেলে একটু হাঁটাহাঁটি করতে বের হই। আমি অনেক ছোট থাকতে একবার ফুফির বাড়িতে গিয়েছিলাম এবং অনেক বছর পর আবার যাই। তাই এখানকার জায়গা বা লোকজন আমি কাউকে চিনি না। কিন্তু আমার মতো একটা ডানপিটে ছেলে ঘরে বসে থাকার মানুষ নয়। আশপাশ ঘুরে দেখলাম, জায়গাটা অনেক সুন্দর। আস্তে আস্তে বেলা ডুবে এলো। মনে হলো এবার বাসায় যাওয়া দরকার। আর বিপত্তি বাঁধলো এখানেই। আমি রাস্তা হারিয়ে ফেলি। অন্যদিকে অন্ধকার হয়ে আসছে। আবার আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না, যাকে জিজ্ঞেস করে বাড়ির রাস্তাটা জেনে নেব। অন্ধকার হয়ে আসছে, তাই অপরিচিত জায়গায় সাত পাঁচ না ভেবে একটা রাস্তায় হাঁটতে লাগলাম। প্রথমে রাস্তাটা একটু চেনা চেনা আর সঠিক মনে হলেও সময়ের সাথে সাথে রাস্তা দুর্গম এবং অপরিচিত লাগতে শুরু করলো। বুঝতে পারছিলাম না ঠিক কোথায় যাচ্ছি। এদিকে দিনের আলো নেই বললেই চলে। সন্ধ্যা প্রায় শেষের দিকে হঠাৎ কারো পায়ের শব্দে থমকে দাঁড়ালাম। মনে হচ্ছে সামনে থেকে কেউ একজন আসছে। কাছে আসতেই তাকে দেখে গা শিউরে উঠল। উনি একজন মহিলা, বয়স 40 কিংবা 45-এর মতো হবে। তার এক চোখে সমস্যা, পুরো একটা চোখ সাদা। এই সময়ে তাকে এইভাবে দেখে কিছুটা ভয় পেলেও মনে সাহস সঞ্চয় করে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই উনি জিজ্ঞেস করলেন, কে তুমি? আগে তো এলাকায় দেখিনি, আর এই সময়ে কি করছো এখানে? আমি কিছুটা আমতা আমতা করে সব বললাম। তিনি বললেন, রাস্তা হারিয়ে ফেলেছ, কোথায় যাবে তুমি বলো, আমি রাস্তা বলে দিচ্ছি। ফুফির বাড়ির ঠিকানা বলতেই তিনি জানালেন তিনি ওই দিকে যাবেন। আমি যেন তার সাথেই যাই। কোনো উপায় না পেয়ে আমিও তার সাথে যেতে লাগলাম। তিনি বললেন আমি যেন আগে আগে যাই, আর তিনি আমার পিছন পিছন আসছে। একটু পর কেমন একটা খোলা জায়গায় চলে এলাম। পাশে আবার নদী। এবার কিছুটা ভয় পেয়ে গেলাম। কানে এলো কারো অট্টহাসির শব্দ। ভাবছিলাম উনি এভাবে কেন হাসছেন। তাই পিছনে তাকাই। পিছনে ঘুরতেই দেখতে পেলাম তিনি কেমন বিশ্রীভাবে হেসে চলছেন। চেহারা কেমন বিভৎস। আমি খুব ভয় পেয়ে গেলাম। আর কিছু বুঝে ওঠার আগেই তিনি আমাকে প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন। তখন আমি অনুভব করলাম আমার ঘাড়ের কাছে আগুনের মতো কিছু একটা লাগলো এবং অল্প কিছু অংশ পুড়ে গেল। আমি জোরে চিৎকার করলাম। ঠিক তখন নদীর তীর থেকে আওয়াজ এলো, কে কে ওখানে? তারা ছিল একদল জেলে, যারা মাছ ধরার জন্য নদীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তারা লাইট নিয়ে আমার কাছে আসতে আসতে আমার কানে এলো এক ভয়ঙ্কর শব্দ, তোর ভাগ্য ভালো, আজ বেঁচে গেলি। তারপর জেলে ভাইরা এসে আমাকে তুললেন আর জিজ্ঞেস করলেন আমি এই সময়ে এই শ্মশানের মধ্যে কি করছি। তখন তাদের সব খুলে বললাম। খেয়াল করলাম পাশেই একটা চিতায় অল্প একটু আগুন জ্বলছে। ওখানে লেগেই আমার ঘাড়ের 1 আঙ্গুল পরিমাণ জায়গা পুড়ে গেছে। জেলেরা সব শুনে বলল আমি রাস্তা হারিয়ে
বিপরীত দিকে চলে এসেছি। আমার ফুফির বাড়ি এখান থেকে অনেক দূর। ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। আর আমার সাথে যা ঘটেছে, এরপর একা যাওয়ার সাহস নেই আমার। আবার একা চিনতেও পারি না, তাই তাদের মধ্য থেকে দুজন জেলে নিজ দায়িত্ব নিয়ে আমাকে বাসায় পৌঁছে দেন। তারপর আমি কিছুদিন অসুস্থ থাকি। ধীরে ধীরে আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠি। এই বলে ইয়াসিন ভাই তিনি তার ঘটনা শেষ করলেন। যতটুকু সম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করেছি। আমার বাংলা টাইপিং অতটা ভালো না, আশা করি কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। নাম ইয়াকুব ফকির, থানা ২৫০০, জেলা নারায়ণগঞ্জ, বর্তমান লোকেশন মালদ্বীপ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইয়াকুব ভাই। বিশেষ করে আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই, কেননা আপনি যথেষ্ট গুছিয়ে লিখেছেন, দাড়িগোমা ঠিক রেখেছেন এবং আপনার লেখা এক কথায় অসাধারণ। আমরা আশা করি আগামীতেও ঘটনা লিখে পাঠাবেন। আজকের ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমি জানি না আমার উপস্থাপন কেমন হয় অথবা আপনাদের কাছে কেমন লাগে। আমি সব সময় আমার জায়গা থেকে আপনাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। তবুও যদি এর মাঝে ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান, লিখে পাঠিয়ে দিন শাহরিয়ার সোহেল অথবা দিস ইজ সোহেল ফেসবুক পেজে। সো গত ভিডিওতে যারা দূর দূরান্ত থেকে অথবা দেশের বাইরে থেকে আমাদের দেখছিলেন, আমাদের কমেন্টস করেছিলেন, তাদেরকে মেনশন করি। ভারতের নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে অনিক চৌধুরী, কুমিল্লা থেকে এমডি ইয়াসিন, সৌদি আরব জেদ্দা থেকে এক্সার জুবায়েদ মিয়া, খাগড়াছড়ি থেকে আদরুজা ইসলাম মারিয়া, নোয়াখালী থেকে ইয়াসিন আরাফাত ইমন, যশোর থেকে এমডি পারভেজ, মালদ্বীপ থেকে মারুফ হাসান, চট্টগ্রাম থেকে নাজমিন চৌধুরী। এই ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে, যাতে পরবর্তী ভিডিওতে আমরা আপনাকে মেনশন করতে পারি।